আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমরা ধারাবাহিকতার এইচএসসি আইসিটি বইয়ের প্রতিটা টপিক আলোচনার আজকে 3.2 এর প্রথম ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে ইতিপূর্বে আমরা প্রথম, দ্বিতীয় এবং 3.1 এর বুট কোশ্চেন পর্যন্ত অঙ্ক আমরা আলোচনা করেছি। সেই জায়গা থেকে এখন 3.2 আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। অনেকে ভাবে যে 3.2 আসলে অনেকটা জটিল, একটু মনে হয় কঠিন বিষয়টা একদমই না। আমি প্রতিটা টপিক বরাবরের নেই খুব সহজে সিম্পলভাবে তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ আমাদের সাথেই থাকো। 3.2 এর আমরা জানি এই অংশটার নাম হলো ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস কি জিনিস? ধরো যে ডিভাইসগুলো আমরা ইউজ করি, মোবাইল ফোন, ট্যাবলেট, ঘড়ি, স্মার্ট ওয়াচ, যেটা এই জাতীয় পিসি, ল্যাপটপ যা কিছু ব্যবহার করি কিনা সবগুলাকে বলা হয় ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস কি করে? বাইনারি ভাষা নিয়ে যেগুলো কাজ করে সেগুলো চেনার একটা উপায় হলো এটা বাইনারি ভাষা নিয়ে কাজ করে। বাইনারি ভাষা মানে কি? বাইনারি ভাষায় আমরা জানি 0 এবং 1। এখন 0 মানে কি? বিদ্যুতের অনুপস্থিতি, আর 1 মানে হলো বিদ্যুতের উপস্থিতি, অর্থাৎ বিদ্যুৎ কোথায় কখন থাকবে এবং কখন থাকবে না সেই সংকেতকে কাজে লাগিয়ে একটা ভাষাই তৈরি হয়, আর সেই ভাষায় যতগুলো ডিভাইস চলে সেটাকে আমরা বলি ডিজিটাল ডিভাইস। আর এই ডিজিটাল ডিভাইস মূলত 3টা প্রক্রিয়ায় কাজ করে। একটা কিছু জিনিস ইনপুট গ্রহণ করে এটাকে প্রক্রিয়াকরণ করে বা সংগ্রহ করে রাখে, এর পরবর্তী স্টেপটা হলো এটাকে আউটপুট হিসেবে প্রদান করে। এই হলো 3টা স্টেপ আমাদের। এখানে যদি আমরা একটু পড়ি, ডিজিটাল ডিভাইস হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রেরণের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। এই ডিজিটাল ডিভাইসগুলো প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয় আধুনিক সমাজে তথ্য যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই যে আমরা এত সহজেই এক জায়গায় তথ্য আরেক জায়গায় পাঠাচ্ছি, খুব সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতেছি অডিও ভিডিও কলে বা নানান একটা অপশন, সব কিছুই তৈরি হচ্ছে আমাদের এই ডিজিটাল ডিভাইসের আদলে। এখন ডিজিটাল ডিভাইস কি, এখানে যদি আরেকটু বর্ণনা করি ভিতরে মেকানিজমটা। ডিজিটাল ডিভাইসগুলো তথ্য সংকেত আকারে পাঠায় এবং গ্রহণ করে। এই যে আমরা এক জায়গায় কথা বলি, এটাকে 0-1 এটাকে প্রথমে কনভার্ট করে, এই 0-1 কনভার্ট করে এক জায়গার তথ্য আরেক জায়গায় পাঠানো হয়, যেখানে প্রতিটি সংকেতের নির্দিষ্ট মান হলো অন অফ। অন মানে জানি কি বললাম 1, আর অফ মানে কি 0 প্রকাশ করে। এই ডিভাইসগুলো দ্রুত, নির্ভুল এবং বহুমুখী কার্যক্ষমতার জন্য পরিচালিত, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে। এই যে এখানে অনেকগুলো ডিভাইস আমাদের সামনে দেওয়া আছে, যা সবই ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস তো আমরা ধরে নিলাম 0-1 কাজ করে। আরও কি ডিভাইস আছে? হ্যাঁ আছে, অ্যানালগ ডিভাইস। চলো আমরা সেগুলো একটু দেখি। ডিভাইস মূলত 2 ধরনের, একটা হলো ডিজিটাল আর একটা হলো অ্যানালগ। অ্যানালগেরটা যদি আমরা তাকাই, দেখো এই যে আমাদের দেয়ালে যে দেয়াল ঘড়িটা থাকে, অথবা আমাদের স্মার্ট ওয়াচ না থেকে যদি এরকম কাটার যে ঘড়িটা আছে পরপর চলতেই থাকে একটা নির্দিষ্ট ক্রমে, সেটাকে বলতে পারি রেডিও বা ক্যাসেট আগের দিনের, বা থার্মোমিটার যেটাতে পারদ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পারদের মাধ্যমে, এই জাতীয় জিনিস আর কি। এই যে অ্যানালগ সিগন্যালটা ক্রমান্বয়ে এইভাবে উপর দিয়ে নিচ দিয়ে এইভাবে সিগন্যাল ক্রিয়েট করে চলতেই থাকে ক্রমবর্ধমান অনুযায়ী। আর ডিজিটাল সংকেতটা যখন এটা সিগন্যাল নিচে চলে আসে ওইটাকে ধরে নেয় 0, আর যখন সিগন্যাল আপ হয় তখন ধরে নেয় ওটাকে 1। আবার এটা 0 তার মানে এটা 1, এটা 0, এটা 1। যখন সিগন্যাল আপ হয় তখন এটা উপর দিয়ে প্রবাহিত হয়, যখন 0 তখন এটাকে নিচ দিয়ে প্রবাহিত করে। এর মধ্যে ডিজিটাল ডিভাইসগুলো দেখি স্মার্ট ওয়াচ, অথবা আমাদের যে ফোন, তোমরা হয়তো এখন দেখতেছো কেউ ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে বা ট্যাবে যে কোনো ডিভাইস হইতে পারে, এগুলো সবই ডিজিটাল ডিভাইস। এখানে কয়েকটা বৈশিষ্ট্য হলো, এটা ধারাবাহিকতা চলতেই থাকে, এটা ডিরেকশন মাপে হলো 0-1 মাধ্যমে। অর্থাৎ আমরা খুব সহজে যদি বলি, যে ডিভাইসগুলো অ্যানালগ সিগন্যালে পরিচালিত হয় সেটাকে আমরা বলি অ্যানালগ ডিভাইস, আর যেগুলো ডিজিটাল সংকেত অর্থাৎ 0 এবং 1 এর সমন্বয়ে পরিচালিত হয় তখন ওইটাকে বলি আমরা ডিজিটাল ডিভাইস। আমাদের মূলত এই ডিজিটাল ডিভাইস নিয়েই মূলত আলোচনা এই অধ্যায়ের পার্ট। তো ডিজিটাল ডিভাইস কি আসলে? আমরা যদি ছোট সময় অনেকেই অনেক কিছু ভাঙি, মোবাইল ফোন হইতে পারে বা রিমোট হইতে পারে বা কোনো একটা গাড়ির মেকানিজমগুলো খুলে ফেলি, ওর ভিতরে অনেক তার তোর জোড়া দেওয়া জিনিসপত্র থাকে না, ওই সকল জিনিসকে আমরা ডিজিটাল ডিভাইসের সাথে তুলনা করতে পারি। ওইগুলো আমরা জানবো যে কিভাবে একটা ডিভাইস কাজ করে না করে, এই অধ্যায়ের অপশনটাই সেটা। এখন বিদ্যুৎকে কাজে লাগিয়ে এই অবশ্য কাজটা করে। এখানে ডিজিটাল ডিভাইস আমরা এর আগেও পড়লাম যে 0-1 মাধ্যমে পরিচালিত হয়। এটা ইনপুট গ্রহণ করে কিবোর্ড, সেন্সর, ক্যামেরার মাধ্যমে, প্রক্রিয়াকরণ করে অ্যান্ড অর নট। এই প্রতিটা গেট আমরা বাস্তবে আলোচনা করব একটা একটা করে প্রতিটা টপিক।
ততক্ষণ ধৈর্য ধরবা। এগুলা কি ইনপুট হিসেবে কাজ করে, এগুলো আমরা পরে আলোচনা করব ব্যাখ্যা করে করে, এবং আউটপুট দেয়, যেটা একটু আগে আমি বলেছিলাম। আর এখানে ওই যে গেটের সাদৃশ্য দেখবে, যে ওই যে ভাঙলে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেটা এইরকম ছিল। কোনোটার কাজ ছিল নট গেটের বিপরীত করা, কোনোটা গেটের কাজ ছিল গুণ করা, অ্যান্ড গেট, কোনো গেটের কাজ ছিল হয়তো বা যোগ করা, যা অর গেটের কাজ করে। এই জাতীয় ডিভাইসগুলো এই যে বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি যোগ করে গুণ করে একটা যুক্তিমূলকভাবে আউটপুট হিসেবে আমাদের সামনে উপস্থিত করে থাকে। এই পর্যায়ে আমরা আলোচনা করব আসলে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কি? এই যে আমরা বুঝলাম বিদ্যুতের কে উপস্থিতি অনুপস্থিতি নিয়ে ডিজিটাল ডিভাইসগুলো পরিচালিত হয়, তাহলে সেটা কিভাবে হয়, কোনটার মান কি হবে? যেমন আমরা যদি বলি 0 1, এটার ধরে যদি 1 বোঝানো হয় বা এ বোঝানো হয়, তাহলে 00 সমান বি বোঝানো হবে, বা 3টা 0 সমান সি বোঝানো হবে। এরকম যে একটা মেকানিজম আছে, বা প্রত্যেকটা ডিভাইস যে বুঝবে তার একটা যুক্তি থাকা লাগবে। কোথায় 0 1 পাঠাইলে ওইটার মান কি দাঁড়াবে না দাঁড়াবে, সবকিছুর একটা যুক্তির প্রয়োজন আছে। আর সেই যুক্তির প্রয়োজন অনুযায়ী জর্জ বুল নামের ব্যক্তিটা এই গণিত এবং যুক্তির মধ্যে একটা সমন্বয় করে একটা প্রক্রিয়া দেখায় দেয়, যে এই ডিভাইসগুলোকে এইভাবে যদি প্রবাহিত করা হয় তাহলে আমাদের ডিভাইসগুলো এইভাবে পরিচালিত হবে, এরকম। তাহলে কি? বুলিয়ান অ্যালজেব্রা একটি বিশেষ ধরনের গণিতের শাখা, যা লজিক্যাল অপারেশন এবং বাইনারি পদ্ধতির 0 ও 1 এর উপর ভিত্তি করে কাজ করে। এটি প্রথম প্রবর্তন করেন ইংরেজি গণিতবিদ, যেটা হলো জর্জ বুল নামের ব্যক্তি। বুলিয়ান অ্যালজেব্রা ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটার সিস্টেম এবং লজিক গেট ডিজাইন সহ বিভিন্ন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তার দেওয়া এই ধরনের কিছু সূত্র, আমরা জানি গণিত বা বিজ্ঞান আসলে সূত্র অনুযায়ী পরিচালিত হয়, নির্দিষ্ট একটা কাঠামোতে পরিচালিত হয়। ঠিক ডিজিটাল ডিভাইসগুলো, প্রতিটা ডিভাইস একইভাবে পরিচালিত হচ্ছে, সবকিছুই আসলে এই জর্জ বুলের নিয়ম অনুযায়ী। সেই যে নিয়মগুলো দিছিল, কিছু যুগের কিছু গুণের, বা ডিমর্গানও এর সাথে যুক্ত ছিল যদিও বিজ্ঞানী, কিন্তু জর্জ বুলের নীতিগুলোকেই আমরা প্রাধান্য দিয়ে বা বেশি পরিমাণ উক্তি দিয়েছিল বলে তাকেই এই বুলিয়ান অ্যালজেব্রার জনক বলা হয় মূলত। এখানে জর্জ বুল নিয়ে যদি আমরা বলি, জর্জ বুল হলো একজন ইংরেজি গণিতবিদ, যিনি 1815 সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন এবং 1864 সালে মৃত্যুবরণ করেন। তিনি বুলিয়ান অ্যালজেব্রা এবং বা বুলিয়ান লজিকের প্রতিষ্ঠাতা, যা আধুনিক কম্পিউটার ও বিজ্ঞানের ডিজিটাল ইলেকট্রনিক্স আলোচনা করে। এই যে এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, এই সূত্র দিয়ে আমরা হু একটা প্লেলিস্ট সাজাইছিলাম, যেখানে অনেকগুলা বইয়ের সমন্বয়ে যত সমীকরণ আছে প্রত্যেকটা একটা একটা করে 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 খাতায় দেখানো হয়েছে, যা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিবা। ওইখানে প্রত্যেকটা নিয়ম একদম ভেঙে ভেঙে খাতা কলমে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তো যাদের কাছে মনে হয় যে না আমি একটু ওই ইয়াটা দেখে নিব সমীকরণগুলা, তাইলে ওইখান থেকে দেখে নিবা। দেখবে যে বইতে যে অঙ্কটা করা আছে ওইটা খাতায় সুন্দরভাবে বোঝাই করা দেওয়া হয়েছে, কোনো ছাড়ের প্রয়োজন হবে না আশা করি ইনশাআল্লাহ। তো জর্জ বুল কি করলো তাহলে? এই যে 0 1 গুলা দ্বারা ডিজিটাল ডিভাইস পরিচালিত হবে, তার একটা প্রক্রিয়া তো লাগবে, একটা নিয়ম তো লাগবে। সেই নিয়মটাকে গণিত এবং যুক্তির সমন্বয়ে উপস্থাপন করলো। আর তারই ধারাবাহিকতায় এখন আমরা যে আধুনিক ডিভাইস ব্যবহার করে থাকি সবগুলাই পরিচালিত হচ্ছে। এই জন্য তাকে জনক বলা হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসার মতো। তো চলো এবার তার উপপাদ্যগুলো জানি। সে যে নিয়মগুলো বলছিল, আমরা জানি বীজগণিতের যেরকম সূত্রগুলো আছে না, জর্জ বুল একটা প্রক্রিয়া দেখাই দিয়েছিল। তো সেই প্রক্রিয়ায় যেরকম বীজগণিতের সূত্র ব্যবহার করে সমাধান করা হয় একটা সমস্যা, ঠিক একইভাবে জর্জ বুল আমাদের কিছু উপপাদ্য দিয়ে গেছে, ওরকম কিছু সূত্র দিয়ে গেছে যার দ্বারা এটা সমাধান করা সম্ভব, যাকে আমরা বলি বুলিয়ান উপপাদ্য। এখানে তাই লেখা আছে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরেম হলো বুলিয়ান অ্যালজেব্রার সম্পর্কিত মূল সূত্র বা নিয়ম, যা 0 1 এর ভিত্তিতে কাজ করে। যেটা আমরা বললাম যে আমাদের প্লেলিস্টে গেলে তুমি এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবা, এই সব থেকে শুরু করে প্রতিটা টপিক। তো আশা করি এটার এখন এখানে প্রয়োজন নয়, এই জন্য আমরা আর কি স্কিপ করলাম। একটা যে সূত্রগুলা দিছিল বা উপপাদ্যগুলা গেছিল তাকে আমরা বলি বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য কেন বলি? কারণ জর্জ বুল নামের ব্যক্তি যেহেতু এটা দিয়েছিল, আমাদের আবিষ্কার করেছিল, সেহেতু তার নাম অনুযায়ী এটাকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। ঠিক আছে, এরপরে যদি আমরা আলোচনা করি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি জিনিস। বুলিয়ান স্বতঃসিদ্ধ হলো এমন কিছু নিয়ম বা নীতি যা সবার নিকট গ্রহণযোগ্য, সবাই এটাকে মানে। এই সকল জিনিস প্রমাণ করার প্রয়োজন নেই, এটা একদম বেসিক হিসেবে গ্রহণ করেছে। ওই জিনিসগুলা বা ওই নিয়মগুলা বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে আবার বলি,
বুলিয়ান স্বতঃসিদ্ধ কি জিনিস? যে নিয়ম বা যে কাঠামো প্রমাণ করার প্রয়োজন নেই, এটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় অন্য সকল কিছু প্রমাণ করার জন্য, যা সকলের নিকট গ্রহণযোগ্য, এরকম কিছু নিয়ম বা নীতিকেই আমরা বলি বুলিয়ান স্বতঃসিদ্ধ। ক্লিয়ার? এখানে তাই লেখা আছে, তোমরা একটু পজ করে ভিডিওটা দেখে নিবা। বুলিয়ান চলক কি জিনিস? বুলিয়ান চলক কি? যে রাশির মান আমরা জানি পরিবর্তনশীল তাকে আমরা কি বলি? চলক। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান 0 হতে পারে, কখনো 1 হতে পারে, ওইগুলাকে আমরা বলি বুলিয়ান চলক। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিবা বা পড়ে নিবা বা লিখে নিবা খাতায়, এগুলো কোন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট আমি তাও বলে দিচ্ছি। বুলিয়ান চলক বা বুলিয়ান ভেরিয়েবল হলো এমন একটি চলক বা ভেরিয়েবল যা শুধুমাত্র দুটি মান গ্রহণ করতে পারে। একটা হলো 0 যাকে বলা হয় ফলস, আবার আরেকটা হলো 1 যাকে বলা হয় ট্রু। ওই যে আমরা বললাম বাইনারি ভাষা, বিদ্যুতের উপস্থিতির মান হবে 1 আর অনুপস্থিতির মান হবে কি 0। এটি বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত হয়, যা বাইনারি লজিকের ভিত্তিতে কাজ করে। এটা বিজ্ঞান এবং ডিজিটাল সার্কিটের অপারেশনগুলোর মূল উপাদান হিসেবে কাজ করে। এটাই হলো বুলিয়ান চলক। এরপরে যদি আমরা আসি আমাদের বুলিয়ান ধ্রুবক কি জিনিস? ধ্রুবক বলতে আমরা কি বুঝি? সাধারণত যে রাশির মান অপরিবর্তনশীল বা সবসময় স্থির থাকে তাকে আমরা কি বলি? বুলিয়ান ধ্রুবক। এখানে বা বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে যে রাশির মানগুলো 0 অথবা 1 এটা অপরিবর্তিত থেকে যাবে, ওইটাকে আমরা বলবো বুলিয়ান ধ্রুবক। এখানে তাই আছে বুলিয়ান ধ্রুবক হলো নির্দিষ্ট অপরিবর্তনশীল বুলীয় মান যা শুধুমাত্র দুটি মান গ্রহণ করতে পারে, 1 এবং 0। আমরা বলছি প্রতিটা ডিভাইস, ডিজিটাল ডিভাইস মাত্র দুইটা মানই গ্রহণ করে, হয় 0 হবে না হয় 1, অর্থাৎ বাইনারি ভাষা অনুযায়ী। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত ধ্রুবকগুলো হলো, একটা হলো ট্রু আর একটা হলো ফলস, যা আমরা আগেই বর্ণনা করেছি ইতিপূর্বে। বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতি কি জিনিস? ধরা হয় যে বুলিয়ান উপপাদ্যের যে সমীকরণ মানগুলো দিয়ে দিচ্ছে তার দুইটা করে মান থাকবে, একটা যদি মিলে যায় তাহলে ওইটা দিয়ে আরেকটাও মিলে যাবে। অর্থাৎ যেটা দুই ভাবে সমীকরণকে প্রমাণ করা যাবে বা দুই ক্ষেত্রেই মানগুলো সেম থাকবে, তখন ওইটাকে আমরা বলি বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতি আমরা যদি একটু পড়ি, দ্বৈত নীতি বা ডুয়েল প্রিন্সিপাল হলো বুলিয়ান অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ নীতি, যা বলে যে বুলিয়ান অ্যালজেব্রার প্রতিটি সূত্র বা উপপাদ্যের একটি দ্বৈত সমীকরণ বা ডুয়েল সমীকরণ থাকে। অর্থাৎ যদি একটি বুলিয়ান সমীকরণ সঠিক হয় তবে তার দ্বৈত সমীকরণটাও সঠিক হবে। যদি একটা মিলে যায় তাহলে তার সাথে যেটা যুক্ত করা আছে ওই সমীকরণটাও মিলে যাবে। এরকম যেমন এন্ড কে অর অপারেশনে পরিবর্তন। এন্ড বলতে কি? গুণ। গুণকে যুগে পরিবর্তন করা যাবে, অর মানে হলো যুগ। আবার যুগকে অর্থাৎ অর গেটকে এন্ড গেটে ওর অপারেশনে পরিবর্তন করা যাবে। 0 এবং 1-এর স্থানে 1-কে 0 এবং 0-কে 1-এ প্রতিস্থাপন করা যাবে, কিন্তু মান উত্তর আসবে একই। এই হলো প্রক্রিয়া, হলো দ্বৈত নীতির। আমরা যদি দেখি a+0 বা a+0 সমান আমাদের মান কি আসে? a+1 সমান যেখানে মান থাকবে 1, a+a সমান হবে a+a0 সমান হবে 1, এখানে a গুণন a সমান হবে a ইন্টু a0 সমান হবে 0। এখানে যদি আমরা দেখি অর গেটের জায়গায় এন্ড গেট যেটা যুগের কাজ করে সেখানে হবে গুণের কাজ। 0 জায়গায় 1 লেখা যাবে, 1-এর জায়গায় 0 লেখা যাবে। আর এই জায়গাটাতে যদি তোমরা লক্ষ্য করো একটু দেখতে পারবা a প্লাস b গুণন c প্লাস 0 সমান সমান যদি মান হয় 0। অর্থাৎ এটা তো তোমরা এভাবে বুঝবে না, সমীকরণটা যদি দেখো তখন এটাকে বুঝতে পারবে আশা করি। তারপর আমরা যদি বলি a এর জায়গায় a দিলাম, যুগের জায়গায় গুণ দিলাম, আর গুণের জায়গায় যোগ দিলাম, আর এখানে যুগের জায়গায় গুণ দিয়ে 0 জায়গায় 1 দিলাম, কিন্তু মান আমাদের এটাই আসে। এটার আমরা প্রমাণ আছে, প্রমাণটা দেখাই দেব, সমস্যা নাই, সেম রেজাল্ট আসবে। অর্থাৎ যেখানে মান পরিবর্তন করলেও বা যোগকে গুণ করলেও গুণকে যোগ করলেও বা 0 জায়গায় 1 দিলেও 1-এর জায়গায় 0 দিলে যে সমীকরণের মান একই রকম থাকে তাকে আমরা বলবো বুলিয়ান দ্বৈত নীতির সমীকরণ। ঠিক আছে? এই হলো দ্বৈত নীতি, যা 0 জায়গায় 1 নিলেও যে রেজাল্ট আসবে, 1-এর জায়গায় 0 নিলেও একই রেজাল্ট আসবে। অথবা যে সমীকরণে যোগের জায়গায় গুণ ব্যবহার করলে যে ধরনের রেজাল্ট আসবে, গুণের জায়গায় যোগ, যুগের জায়গায় যদি আবার গুণ ব্যবহার করা হয় একই রেজাল্ট আসবে। ওকে, ওইটাকেই বলি আমরা বুলিয়ান দ্বৈত নীতি। সত্যক সারণী। আমাদের এবারের টপিক হলো সত্যক সারণী, যেটা অনেকবার আসবে, হিউজ বার আসবে। সত্যক সারণী মানে হলো ট্রুথ টেবিল। বোঝাই যাচ্ছে যে কোনো কিছুর প্রমাণ করা লাগবে এখানে, যেটা মান সত্য হবে। সেটা কি জিনিস? সত্যক সারণী হলো এমন একটি টেবিল যেখানে কোনো লজিক্যাল অপার এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণের সব সম্ভাব্য ইনপুট, অর্থাৎ যে ইনপুটগুলো দেওয়া হবে এবং তাদের আউটপুট
দেখানো হয়, অর্থাৎ কিছু ইনপুট থাকবে, ওইটার আবার আউটপুট থাকবে একটা টেবিলের ভিতরে, ওইটাকে আমরা কি বলবো, ট্রুথ টেবিল। এর মাধ্যমে এন্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর, অর্থাৎ এই 7টা যে আমাদের গেট পরবর্তীতে আলোচনা হবে, সেই প্রত্যেকটা গেটের মতো লজিক গেট বা লজিক্যাল অপারেশনের ফলে বোঝা যায়। সত্যক সারণী ব্যবহার করে আমরা জানতে পারি কোন ইনপুট দিলে কি আউটপুট আসবে, অর্থাৎ যা আমরা ইনপুট দিব সত্যক সারণীর মাধ্যমে ওটা যুগের হলে যুগের আউটপুট আসবে, গুণের হলে গুণের, যুগের বিপরীত হলে যুগের বিপরীত, এইগুলোর একটা সম্ভাব্য মান দিলে আমাদের আউটপুটটা চলে আসে। এটি ডিজিটাল সার্কিট, কম্পিউটার লজিক এবং প্রোগ্রামিং এর লজিক বুঝতে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা দেখি জাস্ট, আমরা প্রতিটা কিন্তু এরপরে ব্যাখ্যা করব কেন হয়, কিভাবে হয়, আমরা এই মানগুলা কিভাবে লিখবো, কিভাবে এটাকে বড় হবে, কখন যোগ হবে, গুণ হবে, সবই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে যদি আমরা দেখি, এটা হলো অর গেট, একটু যদি বাঁকা থাকে এটাকে বলে অর গেট, যা পরবর্তীতে তোমাদের একদম অক্ষরে অক্ষরে বুঝাই দেওয়া হবে চিহ্নগুলা। এ আর বি যদি এখানে ইনপুট হয়, অর গেটের কাজ হলো যোগ করা, তো সেই ক্ষেত্রে আউটপুট হবে a প্লাস বি, অর্থাৎ লজিক্যাল সিম্বল অফ অর গেট। এটা হলো অর গেটের একটা চিত্র। এই গেটের কাজ কি এটা মনে রাখতে হবে, এটা হলো যুগের গেট, আর চিহ্নটা কি একটু বাঁকা হয়, মানে আমরা এইভাবে পরবর্তীতে বুঝাবো তোমাদের। সত্যক সারণীতে আমরা যদি সেটাকে প্রমাণ করি, সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুটের ঘরে এখানে যেহেতু দুইটা ছিল ইনপুট এ এবং বি, আউটপুট ছিল a প্লাস বি, তাই না? তো এখানে আমরা দিলাম ইনপুটের ঘরে এ বি, আউটপুট দিলাম এফ সমান, মানে ফাংশন সমান হবে a প্লাস বি। এটাই যদি এখানে প্রমাণ করি, এটা লেখার একটা অপশন আছে, যদিও বা এখানে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি মান আছে, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। শর্টকাটের জন্য আমি যদি বলি, যেটা সবার শেষে থাকে ইনপুটের ঘরে, সেখানের প্রথমটার মান হয় 0, তারপরেরটার মান হয় 1, তারপরেরটা 0, তারপরেরটা 1, অর্থাৎ একটা একটা করে পরিবর্তন হবে। প্রথমটা হবে 0, তারপরেরটা 1, তারপরে আবার 0, আবার 1, এইভাবে। তার বাম পাশের ঘরে প্রথমে 2টা 0 হবে, তারপরে 2টা 1 হবে, তার এই দিকে আসলে 4টা 0 হবে, 4টা 1 হবে, এরকম। তো এখানে ঘর কয়টা হবে, 4টা হবে, কারণ 2টা ইনপুট। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বা এখানে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি কিভাবে হইলো তারও প্রমাণ দেখাবো। এটা অনুমান নির্ভর না, এটারও ব্যাখ্যা আছে। তো আমরা জাস্ট টেকনিক অনুযায়ী লিখবো, যাতে পরীক্ষাতে দ্রুত অ্যান্সার করতে পারি। আর এই গেটের কাজ কি ছিল জানি, যোগ করা। তো আমরা যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে কত হবে, 0। আমরা যদি যোগ করি 0 আর 1 1, 1 আর 0 যোগ করলে হবে কত, 1। এখন 1 প্লাস 1 সমান 1 হয়। এটা কিভাবে হয়, আমরা জানি 1 প্লাস 1 সমান তো 2 হওয়ার কথা, কিন্তু বুলিয়ানের যে নিয়ম আছে, ওইখানে সূত্র আছে। যারা সমীকরণ ইতিমধ্যে দেখে ফেলেছো তাদের জন্য শুভকামনা, যদি না দেখো তাহলে সমীকরণগুলা আমরা বিভিন্ন বই থেকে, যত পাবলিকেশনের বই আছে সবগুলাকে অ্যানালাইসিস করে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করেছি, যেটা তোমার বইতে আছে। ওই প্লেলিস্টে যে এই সমীকরণগুলো দেখে নিবা, তাহলে বা সূত্রগুলোরও প্রমাণ পেয়ে যাবে। আমি শুধু একটা বলি, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যের যুগের ক্রিয়াতে বলা ছিল a প্লাস a সমান হয় a, ঠিক আছে? আবার বলি, মৌলিক উপপাদ্যের যুগের ক্রিয়া, যুগ এবং গুণের ক্রিয়া আছে, সেখানে যুগের ক্রিয়াতে বলা ছিল a প্লাস a সমান হয় a। ওই জায়গাতে 1 প্লাস 1 সমান হয় তাহলে 1, এরকম করে আমরা প্রমাণ পাই, যেটা আমরা ওইখানে আলোচনা করেছি। আর লজিক্যাল সার্কিট, এটা বিদ্যুতের সংস্পর্শে যুগের মাধ্যমে কিভাবে লাইটটা জ্বলে, আমরা যখন অর গেট পড়াবো তখন এটাকে বোঝাবো। সত্যক সারণী দ্বারা এটাই প্রমাণ করা যায় যে গণিত এবং যুক্তি আমরা যদি এখানে প্রয়োগ করি, তাহলে সম্ভাব্য যে মানটা আছে ইনপুটের, সে আউটপুটে যুগের মানগুলো সেম থাকবে, সব যন্ত্র এটা বুঝতে পারবে। এখানে ওইটাই আছে যে এখানে যদি মানগুলো যুক্ত হয়, লাইট কিভাবে জ্বলে অ্যানিমেশন আকারে, সেগুলো আমরা ব্যাখ্যা করব। আশা করি বুঝতে পেরেছো। সত্যক সারণীর কাজ হলো কোনো কিছুকে সম্ভাব্য মান দিলে সেটার যে আউটপুট আসবে সেটাকে প্রমাণ করা। সেটা যুগের হলে যুগ, মানে অর গেট হলে যোগ করবে, আর যদি এন্ড গেট হয় গুণ করবে। প্রত্যেকটা জিনিস প্রমাণ করা হবে এখানে, ঠিক আছে?